আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দিন শেষেও ভোগান্তিহীন ঈদ যাত্রা। লঞ্চ, ট্রেন, বাসে স্বাচ্ছন্দ্যে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। সড়ক পথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। 400 টাকা টিকিট, বর্তমান 700 টাকা টিকিটে খাচ্ছি। ট্রেনটা সঠিক সময় ছাড়ছে, 6:15 ট্রেন 6:15 দিয়ে ছাড়ছে। আলহামদুলিল্লাহ, তেমন একটা ভোগান্তি আজকে এখন পর্যন্ত দেখতেছি না। ঈদের ছুটিতেও মন্ত্রিসভার বৈঠক। ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর। সম্পূরক বাজেট অনুমোদন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত। নতুন করে আধিপত্যবাদ মানবে না জনগণ, বললেন ডক্টর শফিকুর রহমান। তেহরান সহ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের সিরিজ হামলা। ইরানের নিরাপত্তা উপদেষ্টাকে হত্যার দাবি। বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন অভিযান। যুদ্ধের প্রতিবাদে মার্কিন কর্মকর্তার পদত্যাগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শুরুতে ঈদে ঘরে ফেরার খবর। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। যে যেভাবে পারছেন ধরেছেন বাড়ির পথ। কেউ লঞ্চে, কেউ ট্রেনে, আবার কেউ বাজাচ্ছেন সড়ক পথে। ঈদ যাত্রার বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে আমরা একটু ট্রেনের খবর জানতে চাই। বিমানবন্দর রেল স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী। আমরা এর আগের যেরকমটি দেখছিলাম সারাদিন ধরেই ট্রেনগুলো যথাসময়ে ছাড়ছে। এই মুহূর্তে কি অবস্থা? ট্রেনের শিডিউল ঠিকঠাক আছে কিনা এবং যাত্রী চাপ কেমন, কি বলছেন তারা? বিস্তারিত জানাবেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, এবং সেই খুশি কিন্তু আমরা রেল স্টেশনে এসেই দেখতে পাচ্ছি। এবং আমি যদি শুরুতেই আপনাকে আমার পেছনের যে দৃশ্য রেল স্টেশনে সেটি দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীদের যে খুব বেশি ভিড় বা চাপ রয়েছে তেমনটি নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ঈদ যাত্রা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যের হচ্ছে এবং আনন্দের হচ্ছে। পাশাপাশি যদি বলি যে এর আগেও যখন আমরা ট্রেনের ঈদ যাত্রার খবর নিতে এসেছিলাম তখন আমরা যেমনটি দেখতে পেয়েছি যে যারা চাকরিজীবী মানুষ আছে তারা কিন্তু তাদের পরিবার পরিজনকে ভোগান্তি এড়াতে আগে ভাগেই তাদের গ্রামের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। এবং এরপরে আজকে যেমন 17 তারিখ থেকে সরকারি ছুটি, এবং আজকে যারা কর্মজীবী মানুষ আছে তারা কাছে যাচ্ছেন, তারাও বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, তারা আসলে আজকে যাচ্ছেন, অনেকে কালকেও যাবে। তো সব কিছু মিলিয়ে যদি দেখি যে ঈদ যাত্রা কিন্তু সব দিক থেকে আমরা যে খবরটি পাচ্ছি যে সেটি ভোগান্তির নয়, সেটি খুবই প্রশান্তির। মহাসড়কের কি অবস্থা? মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। এবার সেই বিষয়ে যে বাস টার্মিনালের চিত্র কেমন। মহাখালীতে সাধারণত আমরা জানি যে সেখান থেকে উত্তরবঙ্গের দিকে বা বিভিন্ন দিকে বাসগুলো ছেড়ে যায়। এই মুহূর্তে কি অবস্থা সেখানে? বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ কি এখনো করছেন কিনা যাত্রীরা? একটু বিস্তারিত জানাবেন। মহাখালী বাস টার্মিনাল থেকে মূলত ময়মনসিংহ ডিভিশনের বিভিন্ন জেলায় বাসগুলো ছেড়ে যায়। আপনি যেমনটি বলছিলেন যে ভাড়ার যে অভিযোগ, সেটি আমি আজকে এর আগে গাবতলী টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনাল আমি ঘুরেছি। সেখানে আমি প্রত্যেক যাত্রী যারা ঘরমুখো ঘরে ফিরছেন সবার সাথেই আমি বেশিরভাগ মানুষের সাথে না হলে অনেকের সাথে আমি কথা বলেছি। তো তারা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে প্রত্যেকটি বাস থেকেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আমি এই মহাখালী বাস টার্মিনালে এসেও এখানে আমি কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি এবং আমার সামনেই ময়মনসিংহের ভাড়া 1400 টাকা নেওয়া হয়েছে। আমি কথা বলার পরে সেখানে আবার তার কাছ থেকে 500 টাকা কম নেওয়া হয়েছে, এমন ঘটনা ঘটছে। তো এরপরেও আমি অন্যান্য যাত্রী যারা আছে এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও জানাচ্ছেন যে বাসগুলো আসলে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে, কারণ যাত্রীর চাপ তুলনামূলক কম। ঈদের বাকি এখন আরও 3 দিন বলা যায়, সে কারণে যাত্রীর চাপ এখনও মহাখালী বাস টার্মিনালে সে তুলনায় কম। তবে এখানকার বাস কাউন্টারে যারা কাজ করছেন বা যারা আছেন তারা বলছেন যে আগামী 2 বা 3 দিন এখানে যাত্রীর চাপ আরও বাড়বে। সামাজিক অরাজকতা রোধ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ঈদ কেন্দ্রিক জনভোগান্তি কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রীরা জানান প্রধানমন্ত্রীকে সব মন্ত্রণালয় ঈদের সময় সার্বিক পরিস্থিতি নরমাল এবং সুন্দর থাকবে বলে আশ্বস্ত করেছেন। মন্ত্রিপরিষদ সচিব জানান ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের অনুমোদনও দেওয়া হয়েছে। আলাদা বৈঠকে পহেলা বৈশাখের দিন পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে, এর মাঝেই ফাঁকা সচিবালয়ে সকাল 11টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমেই বৈঠক করেন রাজধানীর বর্জ্য ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী বুয়েটের বিশেষজ্ঞ ও ঢাকার 2 সিটির প্রশাসককে দেশীয় কৌশল ব্যবহার করার উপর জোর দেন, যাতে এসব কাজে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করতে না হয়। রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা, আমাদের
আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি। এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা। ফ্যামিলি কার্ড খাল খনন কার্যক্রমের সফল উদ্বোধনের পর কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কমিটির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 বৈশাখে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কৃষক কার্ড দেয়া হচ্ছে। টাঙ্গাইল সদর থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একযোগে 11 উপজেলায় এই কার্ড দেয়া হবে। দুপুর 2টায় নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভার বৈঠক শুরু হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত 2024-25 অর্থবছরের বাজেট সংক্রান্ত 2টি অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা সংক্রান্ত একটি চুক্তির অনুমোদনও হয়েছে সভায়। সম্পূরক বাজেটের যেটা যে চেঞ্জেসগুলো হলো যে বছর শেষে যে এই 2টা করা হয়েছে। সামাজিক অপরাধ, বিশেষ করে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। প্রধানমন্ত্রী এ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বৈঠকে জ্বালানি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেবামূলক কার্যক্রম ও জনভোগান্তি কমাতে অনির্ধারিত আলোচনা হয়েছে। সমাজে কিছু অরাজকতা হচ্ছে, সেগুলো কিভাবে আমরা কন্ট্রোলে আনতে পারি সেগুলো নিয়ে আলোচনা। বিরোধী দল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে জামায়াত, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, দেশের ঘাড়ে আবারও আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মানবে না। একটি দেশ বাংলাদেশের জন্য কোনো অবদান না রাখলেও দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলেছিল বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। সোমবার মিরপুর 10 নম্বরে চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে জামাত। এই আয়োজনে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না। তিস্তা প্রকল্প বাস্তবায়নে জামাত যে কোনো সহায়তায় প্রস্তুত বলেও জানান তিনি। একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অত্যাচার নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। ডাক্তার শফিকুর রহমান এ সময় চীনের প্রশংসা করে বলেন, কোনো দেশ কিছু না দিয়েও যখন তখন এদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করে। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন।